আমরা নৈতিকভাবে যেতে যেতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা লোক তার 8 বছরের একটা মেয়েকে গলা কাটছে, 8 বছর বয়সের একটা মেয়েকে গলা কাইটা মারা ফেলাইছে। সেই বাবা কি বলে শুনেন। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন পারবেন না, আপনারা কোনো এক্সাম্পল কারা করাতে পারবেন পারবেন না, আমার থেকে স্টেম নিবেন, স্টেমে লিখিত নিবেন, পারবেন না, আপনারা পারবেন না। আপনি কি এই লোকটার সাথে দ্বিমত পোষণ করেন? যদি তার ক্ষমতা থাকে হতে পারবো না, যেহেতু সে চ্যালেঞ্জ করছে, হয়তো এটাই প্রমাণ করার জন্য করবে তার বিচার। আর একটা কথা, হয়তো আপনি রাইট জিয়া ভাই, কিন্তু একজন মানুষ, একজন বাবা 8 বছরের একটা বাচ্চাকে হারানোর পরে কোন বাবা বলে যে বিচার তো হবে না? রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলেন, আমরা দেখেছি সিরাজ সিকদারকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, প্রেসিডেন্টের উপস্থিতিতে আর ছেলে পুলিশ কর্মকর্তা মুখের মধ্যে পিস্তল ঢুকায় গুলি করে, এবং প্রেসিডেন্টকে দেখেছি সংসদে গিয়ে বলে কোথায় সিরাজ সিকদার। আমরা দেখেছি। এটাকে জাস্টিফাই করার জন্য হাসিনা শেখ বলছে জিয়া এত বড় খুনি ছিল, কর্নেল তাহেরকে মারছে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মারছে, এয়ারফোর্সের বহু অফিসারদের মারছে, কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে কোন লোকজন রিসার্চ করে বেরিয়ে এসে বলে নাই মিয়া সাহেব ক্ষমতা নেওয়ার পরে হাজার হাজার রয়ের সেল বাংলাদেশে সে ডিসকভার করাইছে, এবং যাদেরকে মারছে ইন্ডিয়ান এসপিএনজের সাথে জড়িত ছিল, ইনক্লুডিং জেনারেল খালেদ মোশাররফ, ইনক্লুডিং কর্নেল তাহের। একটা লোক এটাকে ডিফেন্ড করে না। এবং আপনাকে আবার বলি জিয়া ভাই, গত 2-3 দিন আগেও কর্নেল হাসিন এবং আমি এবং মেজর আক্তার একটা জায়গায় বলছি, এই দেশে বিচারটা হবে কি কইরা? দেশদ্রোহীর জন্য বিচার করবে, গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে বিচার করবে, আমাদের কাছে কোনো আইন নাই। এই আইন প্রণয়ন করে না আওয়ামী লীগও করে না, জাতীয় পার্টিও করে না, বিএনপিও করে না। গুপ্তচর বৃত্তির বাস করার জন্য আইন করার মতো হেডাম আমাদের নাই, কিন্তু আমাদের হেডাম আছে প্রধান বিচারপতিকে জগন্নাথ বানানোর জন্য তার সচিবালয়কে ডিস্ট্রয় করে দেওয়া। একটা জিনিস মনে হয় যে বাংলাদেশের যেসব আইন প্রণেতারা সংসদে যায়, বিষয়টা কি এইটা কিনা যে তাদের 2/3 যোগ্যতাই নাই আইনকে বোঝার, যোগ্যতাই নাই আইনকে প্রণয়ন করার, যোগ্যতাই নাই অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি অর এক্সিকিউশন অফ দ্য পলিসি, যার জন্য ওই সংসদে যায় শুধু ট্যাক্স ছাড়া গাড়ি কেনার জন্য, ঢাকায় কয়েকদিন থাকতে পারবে বিনা পয়সায়, আর খানকির পোলারা চুরি করবে এই জন্য। সাবজেক্টটা কি এইটা হইতে পারে? হ্যাঁ, আমি আপনাকে এই কথার সাথে আমি একেবারে সম্পূর্ণ একমত। এই গত কয়েকদিন আমি জাস্ট আজকে সকালবেলা একটা টিকটক ভিডিও দেখছিলাম, একজন সাধারণ মানুষ বলতেছে যে দেশের আইন প্রণেতারা এর মধ্যে 79 জন হইলো ম্যাট্রিক পরীক্ষার নিচে, ম্যাট্রিক পাস করে নাই। ভাই, তারা আইন প্রয়োগ করবে কি? আইন বুঝে তারা কি আইন প্রয়োগ করবে? তারা কি আইন তৈরি করবে? আর কয় যে সেই টিকটক ভিডিওতে বলতেছে আন্দালিব রহমান পার্থ খুব ভালো ইংরেজি কয়, এ যে ইংরেজিতে যে কইলো সবাই টেবিল চাপড়াইলো, কয়টা লোক বুঝছে সে কি কইছে? হ্যাঁ, তো এই যদি হয় আমাদের একটা সাধারণ মানুষের একটা এটা মেবি একটা সার্কাস্টিক টিকটক ভিডিও, বাট আমি আইন প্রণেতা যারা আছে তাদেরকে বুকে হাত দিয়ে আমি বলি যে তারা বুকে হাত দিয়ে নিজে জিজ্ঞেস করুক যে তারা আসলে তাদের যে প্রতি যে দায়িত্ব, তাদের মানুষ যে তাকে ভোটে তা দিয়ে পাঠিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য, এই দায়িত্বটা কি তারা পালন করছে কি করছে না? উত্তরটা যদি না হয়, ভাই কোথাও একটা প্রবলেম আছে, গো অ্যান্ড সলভ ইট। ওকে,
আমি ব্যাক করতেছি জিয়া ভাই আপনার কাছে। আমি হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে আমি সেম প্রশ্নটা করব। বাংলাদেশের ল মেকার যারা, সংসদে যারা যায়, ভাই আমি তাদেরকে, আমি সবার কথাও বলছি না, আবার কাউকে বাদও দিচ্ছি না। অশিক্ষিত যারা, তাদের শিক্ষাগত যোগ্যতার অভাব, দূরদর্শিতার অভাব, পলিসি সম্পর্কে তারা কিছু জানে না। আবার যারা জানে তারা সবাই ভিনদেশি গোলাম। তাইলে কি, একটা হচ্ছে শিক্ষিত খানকির পোলা, আর একটা হচ্ছে অশিক্ষিত খানকির পোলা। তারা বাংলাদেশের স্বাধীন জুডিশিয়ারি তারা চায় না। আমরা কি সমস্যার আবর্তে পাচ্ছি, নাকি আমরা ওটাকে কি বলে, প্রশাসনিক না, এটা আমলাতান্ত্রিক জটিলতা আমরা নিজেরা তৈরি করছি? আপনার কাছে কি মনে হয় আসিন ভাই? ভাই আসলে সমস্যাটা হয়েছে এই যে বিপ্লবটা হলো সত্যি, এটা বিএনপি ধারণ করতে পারতেছে না বা বুঝতেছে না। আরো কঠিন, আরো সহজ হইতো যে 5-26 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিচ্ছে, সবাইকে হস্তান্তর করতো, বিচারটা কঠিন হইতো। আর আমার সুযোগ পাই না এদেরকে হাতে হাতে ধরার জন্য। এটাকে যতই মত বলেন, গণধরাই দরকার ছিল সবার। আজকে বিএনপি ভুলগুলি করতো না। আপনার কি মনে হয় না ভাই, আপনি 626 জনের কথা বললেন, তাতে কি আপনি উপরের দিকে থুতু ফেললেন না? না না, ওটা হোক গে। এটা তো ভাই আমরা তো ওটা উপরের দিকে বলি, যদি আমাদের কাছে এক্সাম্পল আছে। এরশাদকে আমরা যাইতে দেই নাই, আমাদের সরাসরি সেনাপ্রধান শেখ হাসিনা কেমনে যাবে? যার আগে থেকে বিচার করা হয়েছে, বিএনপি কেন বিচার করতেছে না? কে নিয়ে গেল বিমানটা ওখানে? বিএনপি সমস্যাটা কোথায়? এখন আমি যে এমপির কথা বলি, এমপিরা তো পড়াশোনা খুব কম লোক জানে, করে নেই, ভেরি গুড। এটা তো মূলত উন্নয়নের সাথে আছে। উন্নয়নে কেন রাখা হয়েছে বলেন আমারে? এরা উন্নয়ন কেন থাকবে? তারা আবার উপজেলায় একটা থাকা বসার একটা চেয়ার চায় কেন? তারা পড়াশোনা করবে, লাইব্রেরিতে আসা করবে, তারা সংসদে কথা বলবে, ঠিক আছে, কিন্তু তারা তো উন্নয়নের কথা না। এটা তো এই তো ভায়োলেশন, অর্থাৎ টাকা বানানোর জন্য এমপি বানাইছে। এইটা কোনোভাবে একটা স্বাধীন দেশে বা ভদ্র দেশে হয় না, আপনাদের ওখানেও হয় না। যার আপনি তাই হন, উপজেলা চেয়ারম্যান হন, জেলা পরিষদ চেয়ারম্যান হন, চুরি করার জন্য হলে এখানে আসেন কেন করার জন্য? আমার মনে হয় সংস্কারটা তারা বুঝতে পারেন নাই, এনাদের ভুল। তবে এই ভুলটা অনেক কষ্ট হবে ওনাদের জন্য, যা আমরা চাই না। আমরা মনে করি বিএনপিটা বিপদে পড়লে আওয়ামী লীগ উঠে যাবে, এই একটা সহজ সরল সমীকরণে ওনারা আবল তাবল কাজ করতেছেন। বাট আমাদের কথা বলতে হবে, আমরা সবাই কথা বলবো, রাইট ট্র্যাকে থাকে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি যেটা বললাম, বিচার বিভাগের তাদের অনেক দায়িত্ব আছে। সরকার ভুল করবে, ওনারা আপত্তি জানাবেন, ওনারা কালো ব্যাস পড়া উচিত বিচারকদের, যে আমরা আপনার সাথে একটা জনগণের বদ্ধ আমার গায়ে পড়বে, আল্লাহ আমারা ধরবে। আমি তো আমার যে প্রত্যাশন করছে জিএম কামরুল ব্রিগেডিয়ার, উঠতে বসতে বরদোয়া দিই আমি, আল্লাহ যেন বিচার হয়। কারণ আমি না বিচার পাইনি। প্রত্যেকটা লোক, আজকে 5টা বাচ্চা এই লাস্ট যেটা আমাদের মেয়ের প্রবলেমে মারা গেল, ক্লাস 2-তে পড়ে, কি বিচার পাবে বলেন? বিচার বিভাগের রাস্তা চলে গেছে। আমাকে আজকে প্রকাশ্যে বলতেছিল আমরা এই বিচার চাই না, ওরা শরিয়া আইন না, ইসলামী আইন টাকাতে জবাই। আসলে নারীদের নামে আমরা অনেক কথা বলি, কোনো বিচার তারা পায় না। নারীদের যে আপনি দেখেন ভাই, আমার ঘুম হয়েছে আয়না ঘরে, বলা হয়েছে প্রধান উপদেশে দেখে গেছে আয়না ঘর, ঘুম কমিশন বহুবার দেখছে, আইসিটির কাদু সাহেব সব টিম দেখছে, আইসিটির প্রসিকিউটর দেখছে। এখনো যদি আমরা প্রমাণ করতে হয় আয়না ঘরে আছে কি নাই, তাহলে তো বিচার নিয়ে মহাবিপদে আছে। পুরো সিস্টেমটাই তো গর্ব। আমি বাইরে এসে বিচারককে বলতে, আপনার একটু সরলভাবে যান। আমাদের এই বিচার বিভাগ নিয়ে আমাদের ভাবতে হবে, কিভাবে করলে জনগণ ন্যায় বিচার পাবে, সেই জিনিসটা কি করলে ভালো হয়। আমাদের মনে হয় পাঠশালা করা উচিত। ভাই আমরা কখনো মানুষ হব না, আমাদের একটা একাডেমি থাকা দরকার, যারা রাজনীতিবিদ হবেন, যেখানে দেশ শিক্ষানো হবে। ভাই আমরা শুনতে জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জিয়াউর রহমান আপনার সশস্ত্র বাহিনীর যে কোনো সদস্য, সে যদি বিদ্রোহ করে, সে বিদ্রোহের জন্য তার কিন্তু
আর্মি অ্যাক্ট 52-তে কিন্তু তার পরিষ্কার কিন্তু তার বিরুদ্ধে আইনগত সাজা দেওয়ার অধিকার সেই কর্তৃপক্ষের আছে, এবং তাকে এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার দেশে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি, যে কেউ বিদ্রোহ করবে। বিদ্রোহ সাজা কিন্তু সবচেয়ে সর্বোচ্চ সাজা হয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিদ্রোহটা আবার কখন, ইন্ডিভিজুয়াল কিন্তু ইজ নট কনসিডার্ড বিদ্রোহ, এটা ইনসাবঅর্ডিনেশন। কিন্তু বিদ্রোহ যেটা হলো আপনি দলগতভাবে যখন একটা বাহিনীর বিরুদ্ধে বা একটা দেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যখন আপনি বিদ্রোহ ঘোষণা করেন, সেখানে তো আপনাকে আইনের প্রয়োগ করতে হবে, এবং সেই আইনে খুব কঠিন হইতে হবে। এবং যেটাই জিয়াউর রহমান করেছে, এটাকে যদি ওনারা বলে এটা হত্যাকাণ্ড, এটা ওনারা, আমি বলবো এটা অজ্ঞতা। যারা এটা বলে তারা এটা অজ্ঞতা, কারণ যারা হয়তো বা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে তাদের আত্মীয় স্বজনের কাছে হয়তো এটা অবিচার হতে পারে, এবং তাদের আত্মীয় স্বজনের কাছে যারা এটা বিদ্রোহ করেছে তারা কিন্তু জেনে শুনে এই কাজটা করেছে। বিদ্রোহ করলে যে কি সাজা হবে এটা তাদের জানা। এটা এখন আমি যদি জানি যে আমি এই কাজটা করলে আমার মৃত্যুদণ্ড হবে, তারপরে যদি আমি এটা করি, এটার জন্য কিন্তু আমি রাষ্ট্রকে দায়ী করতে পারবো না, আমি নিজে দায়ী। এটা আমি যদি একটা গ্লাসে যদি জানি যে এখানে বিষ আছে, বিষ খেলে আমি মারা যাব, তারপরে আমি বিষটা, এবং এর পাশে মিল্কের গ্লাস আছে, এটা খেলে আমার শরীর ভালো থাকবে, আমি বেছে নিলাম বিষ জেনে শুনে, এবং আমি খেয়ে মারা গেলাম, এটার জন্য তো আপনি রাষ্ট্রকে দায়ী করতে পারেন না। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইজ নট, এটা যে এই কাজটা অপরাধটা করবে সে নিজে দায়ী এটার জন্য। সুতরাং এটার জন্য জিয়া ভাই, আমি আপনাকে বলবো, জিয়া ভাই আপনি যদি আমার কথা শুনেন, আমি আপনাকে বলবো আপনি লগ অফ করে আবার লগ ইন করেন প্লিজ। প্লিজ আপনি একটু লগ অফ করেন, লগ অফ করে আবার লগ ইন করেন প্লিজ। হাসিন ভাই, আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সে কথাটা হচ্ছে এই, আপনি ওই দিন আপনি মেজর আক্তার আমরা কথার ভিতরে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের দেশদ্রোহিতা করা সবচেয়ে ভালো ব্যবসা, রয়ের অপারেটিভ হয়ে কাজ করা অত্যন্ত ভালো ব্যবসা। কারণ রয়ের হয়ে যদি আপনার কাজ করেন তাইলে আপনি গ্রেফতারও হবেন না, আপনার কোনো প্রকার বিচারও হবে না, আপনি গ্রেফতার হইলেও বিচার করার জন্য কোনো আইনও থাকবে না, এবং আপনি যদি গ্রেফতার হন তাইলে ভারতীয় হাই কমিশনের ভিতরে জড়ায়া যাবে আপনাকে মুক্ত করার জন্য। পরিস্থিতিটা কি এইরকম না হাসিন ভাই বাংলাদেশে বর্তমানে? বিশেষ করে আগে তো এটা খুব বেশি ছিল, এটা গর্বের জায়গায় ছিল অনেকের কাছে, রয়ের সাথে সম্পর্ক আছে, গর্বের জায়গায় ছিল। এখন আসলে দৃষ্টিভঙ্গি পাল্টাইছে, আমাদের কথা বলতে হবে, আমরা কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, ছাত্ররা কথা হচ্ছে। এখন ভারত কিন্তু একটা রাষ্ট্র হিসেবে চিহ্নিত। এই রিসেন্টলি যে কাজগুলি ভারত করছে, গরু নিয়া, সীমান্ত নিয়া, ভারত পৌঁছে গেছে। এখন আমার যারা এখন সমস্যা হচ্ছে, যারা রয়ে ছিল ওখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না, তারা জিম্মি হয়ে আছে, তাদেরকে ওইখান থেকে সরাই দিতে হবে প্রতিষ্ঠান থেকে, যাতে তারা কোনো ইনফ্লুয়েন্স না করতে পারে। অনেক সময় যারা জড়াই হয়ে চাচ্ছেন না কোনো অপরাধ করতে, কেউ বাইক দহন করতে, আমাদের এই জিনিসটা দেখতে হবে। এবং আমি মনে করি দেখেন অনেক চেষ্টাই অনেকে করছে, কিন্তু বিএনপি পরিবর্তন করতেছে। হঠাৎ করে যে আপনার এই ইস্যুটা আনলেন, এটার জন্য আমি আসলে জানি না এটা কতটা ম্যাচুরিটির মতো কাজ হলো। বিকজ বিচার বিভাগ বড় সেন্সিটিভ ভাই, আমরা ন্যায় বিচার চাই, রাষ্ট্র আমাকে কিছুই দেয় না, সত্য করে অর্থে রাষ্ট্র আমাকে কিছুই দেয় না, কিন্তু আমরা শব্দ এই রাষ্ট্র একটা বিচার যদি না পাই, এই রাষ্ট্র দরকারটা কি? আমি মনে করি হাসিন ভাই পরিস্থিতিটা এমন কত লজ্জার কথা। রাস্তার থেকে আপনি একজন ডাকাত ধরলেন, ডাকাতরে আদালতে নিল, আদালতে উকিল এবং বিচারক একজনের মুখের দিকে আরেকজনের তাকায় কইতেছে যে আমরা বিচারটা করব আইনের কোন ধারায়। এটা তো সংবিধানে নাই, এ ধরনের কোন আইন তো এক্সিস্ট করে না। তখন বিচারকরা কি বলা হয় জানেন? 54 চালান দিয়ে যা পারেন একটা দিয়ে দেন। একটা রাষ্ট্র, একটা দেশের সংবিধান, একটা দেশের জুডিশিয়ারি কতটা অসহায় হইলে আদালতে বলবে যে এই লোকটা তো দেশদ্রোহিতা করছে? একটা লোক হাসিনার শাসন আমলে, শাসন না তো কুশাসনের আমলে, এক খানকির ছেলে ফরিদপুর থেকে বলছে আমি ভারতীয় প্রার্থী, আমি হেরে যাওয়ার জন্য আসি নাই। এই কথাটা ওই কুত্তার বাচ্চাকে গ্রেফতারের জন্য যথেষ্ট ছিল কিনা?
আসলে আমরা কতটা মানে সেদিন কি কথা বলতেছে এই ভদ্রলোক না অভদ্র লোক, এটা আমি আসলে ভাষা প্রকাশ করি না। দেখেন ভাই, যে কেউ একটা মামলা করে দিলে সন্দেহ হয়, তাকে আপনি ডাকলেন, কথা বললেন, তাকে গ্রেফতার করতে পারেন না তো। এবার পুলিশের থানায় নিয়ে গেল কোর্টে, সরাসরি চলে গেল হাজতে, জেলখানায়। এটা কোন ধরনের বিচার? আপনি বিচার করার আগেই তাকে পানিশমেন্ট দেওয়া শুরু করে দিলেন। মামলা হলে তার গ্রেফতার করতে হবে, কোন ধরনের আইন? আমরা তো বলে সবকিছু চেঞ্জ করতে হবে। এটা কর্মশালা বসে কি হওয়া উচিত, তদন্ত কারা, বিচারকের মানদণ্ড কি, তার সম্পদের অনিয়ম আছে কিনা, সবকিছু নিয়ে বসা উচিত। কারণ আমরা একটা জায়গা চাই না, এই জন্য যা করার দরকার তাই করুক, প্রমাণ করুক, সবকিছু করে চেক করুক। এখন তো আসলে দেখেন মাঝখানে রিউমার ছড়াই দিল, কত রিউমার, চিয়ার মতো দেশপ্রেমিক লোক নাই। চিন্তা করে আমরা কোন জায়গায় গেছি, তত শহীদ দিয়ে খারাপ বলবি। আমরা বাঙালি আসলে একটা মানদণ্ড থাকে মানুষের, এই মানদণ্ডটা আমাদের নাই, যার জন্য আজকে আমাদের এত বিপদ। তবে আমাদের কথা বলতে হবে, সমালোচনা করতে হবে, সমালোচনা দেশটাকে সঠিক পথে আমরা আনতে পারি, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি একটা চমৎকার কথা বলছেন, আমাদের দেশের বিচার ব্যবস্থার কোনো মানদণ্ড অথবা কোনো একটা রোল মডেল আমাদের কাছে নাই। আচ্ছা, সত্যিকার অর্থে একটা কথা, আমি আর আপনি যদি একমত হই বা দ্বিমত পোষণ করি বা একটা বিষয়ে নিরপেক্ষভাবে বলি, ধরেন গত 55 বছরে আমি আর আপনি যদি রোল মডেল হিসাবে কাউকে পিক করি, আমরা বললাম যে জিয়াউর রহমান হতে পারে বাংলাদেশের রোল মডেল। এই কথাটার বিরোধিতা করার জন্য আপনি কি মনে করেন এই কথাটার সপক্ষে আপনি কোনোদিন ভারতপন্থীদের একমত করাতে পারবেন? কোনোদিন না ভাই। আমরা 50 বছর 56 বছর চলতেছে, দেশের একটা নেতা নাই যাকে অনুসরণ করা যায়। আপনি বলেন কি নির্লজ্জ জাতি আমরা, প্রায় 20 কোটি লোক, একটা ভালো একটা নেতা যাকে আমরা সবাই মানবো, আর আমরাই তো মানতে খুঁজে পাইতেছি না। তারপর জিয়াউর রহমানের কথা বলে ভারত তো আবল তাবল অনেক কিছু বলবে। জিয়াউর রহমানের কথা, হাসিন ভাই ভারতের কথা বাদ দেন, জিয়া ভাই ভারতের কথা বাদ দেন, এই দলের মহাসচিব মির্জা ফখর জিয়ারে নিয়ে কি বলছে শুনেন। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এবার মন্তব্য করেন হাসিন ভাই। না মন তোমার কি করো ভাই, আপনি চিন্তা করেন যে না ভাই হাসিন ভাই আমাকে একটু সাহায্য করেন। আমি যদি অনেক খানকির পুত কই, তাহলে আমি আমার কি খুব দোষ হবে? না আপনাদের বলতে পারেন তার চেয়ে বড় দোষ, তাকে কেন এখন দলে রাখা হয়েছে? তাকে কেন এখন দলে রাখা হয়েছে? নেতৃত্ব মানে নৈতিকহীন লোকগুলো এই জন্য কথাটা বলছেন। আপনি দেখেন কথা বলতে বলতে আওয়ামী লীগ শহীদ জিয়ারে পাকিস্তানের গুপ্তচর করছে, তার খেতাব নিয়ে গেছে, তারপর এত কিছু একটা প্রতিবাদ এরা করেন 15 বছর চুপ করে বসেছিল, এখন কলামোলা খাওয়ার জন্য আশেপাশে ঘুরতেছে। কত বড় স্পর্ধা হলে শহীদ জিয়ার এই দেশপ্রেম নিয়ে কথা বলে, যে কথা ঘোষণা দেওয়ার কথা মুক্তি শেখ মুজিবুর রহমানের, উনি তো দেন নাই, পড়ে গেছেন। কাজটা করছেন শহীদ জিয়া, তাকে আমরা মূল্যায়ন করি নাই। আর মূল্যায়ন করি নাই, প্রতিবাদও করি নাই। প্রতিবাদ না করে বড় অপরাধ, সেই কাজটা বিএনপি কোন নেতাই করেন নাই। দুঃখজনক ভাই, এটা বলে তো লাভ নাই। আপনি যা বললেন আমি একমত, যা বলছেন গাড়ি রিজার্ভ করে, বাট এখনো কেন তারা আছে দলের মধ্যে? ওকে, আমি এরপরে জিজ্ঞাসা করব ব্রিগেডিয়ার জিয়া, মির্জা ফখরের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন? আমি ওনাকে উন্মাদ বলি। হি জাস্ট উন্মাদ। আইদার উনি 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 মানে ওনার সেন্সে ছিল না, আর সেন্সে যদি থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই কারো না কারো স্বার্থ হাসিল করার জন্য এটা বলেছে। এবং আর 2 নম্বর হলো সে যে দল করে সেই দলের জন্মদাতাকে চিনে নাই। সেই দলের জন্মদাতাকে ভাই সে তো তার নিজের বাপরি কি রাজাকার জানি তার বাপেরে কয়, ফটিক রাজাকার না কোন রাজাকার?
জানি না আচ্ছা এটা। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, বিএনপির চারপাশে আছে কারা এই মুহূর্তে? আছে কে? আপনি তারেক রহমান তার মায়ের মুখ্য সচিব সাত্তার নামের এক বলদের বাচ্চারে ওই সেম পজিশন দিছে। এখন তারেক রহমান যেইখানেই যায় ওখানেই ব্যবস্থাপনার বদলে অব্যবস্থাপনা ওই সাত্তারের দিয়া, অর্থাৎ চারিদিকে ঘিরে রয়েছে কতগুলো ভারতীয় দালাল। একটা কথা, বেগম জিয়া সঠিকভাবে একটা কথা বলছিলেন ভাই, বেগম জিয়ার এই কথাটা একটু আমি চালাইতে চাই। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, সেই জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি। ব্রিগেডিয়ার জিয়া, বেগম জিয়ার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কথাটা তো মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই, বাট উনি যে সত্য কথা বলেছে, উনি তো নিজে রিয়েলাইজ না করলে তো এই কথাটা বলতো না। নিশ্চয়ই উঠি এইটার যে উনার যে দুঃখ, এই কথাটা উনি দুঃখ থেকে বলেছেন, যে উনি যাদেরকে যারা উনার মাধ্যমে এত কামাইছে, এত উপরে উঠে গেছে, এত ধনী হইছে, তারা শুধুমাত্র দলের জন্য কিছুই করে নাই, তারা শুধু বেইমানি ছাড়া আর কিছুই করে নাই। এর থেকে আর মানে সত্য কথা কি হইতে পারে একজন লিডারের জন্য? আমরা আমাদের দেশের জন্য একটা কথা আমি টানতে চাচ্ছিলাম, আমি আর আপনি ইসের জন্য হয় নাই, আপনার হঠাৎ ইন্টারনেটের প্রবলেম ছিল। আমরা আদালতে বিচার চাইতে যাই, ধরেন কেউ গুপ্তচর বৃত্তির জন্য গত 54 বছরে বাংলাদেশে রয়ের গুপ্তচর বৃত্তির জন্য একজন মানুষ গ্রেফতার হয়েছে এবং তার বিচার হয়েছে, এমন কোন এক্সাম্পল আপনার জানা আছে কিনা ব্রিগেডিয়ার জিয়া? এটা হয় একটা মাত্র, আমি কিছুদিন আগে আমরা দেখলাম যে এয়ারফোর্সে একটা বিচার হয়েছে, যে বিচারে 7 বছর জেল হয়েছে একটা অফিসারের, যে সে রয়ের সঙ্গে তার যোগসাজশ এবং তাকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের কারণে তার বিরুদ্ধে বিচার হয়েছে সামরিক কোর্টে, এবং তাকে 7 বছরের জেল দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন গত 55 বছরে এই একটা ভায়োলেশন হয়েছে? এই ভায়োলেশন তো মেলাই হয়েছে, বাট এমন এই একটাই বিচার আমি, মানে তাও এটা হয়েছে 5 আগস্টের পরে। এবং এটা উদ্ঘাটন হয়েছে কিভাবে? এটা উদ্ঘাটন হয়েছে শেখ হাসিনার যাওয়ার যে ভিডিওটা, এই ভিডিওটা আপনার রেকর্ড করা করে এটা পাচার করার সময় এটা ধরা পড়েছে। এবং তারপরে এই অ্যাকচুয়ালি যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তখন তারা এই ভিডিওটার অ্যাঙ্গেল অ্যানালাইসিস করছে, যেটা কোত্থেকে ভিডিওটা করা হয়েছে। সেই অ্যাঙ্গেল অ্যানালাইসিস করে দেখা যায় যে এই অফিসারটার বারান্দা থেকে এটা করা হয়েছে। তারপরে সেটার সূত্র ধরে আপনার এটা বের হয়েছে যে কে এটার মধ্যে ইনভলভ ছিল, এবং সেই ভিডিওটা কোথায় পাঠাচ্ছিল, এবং তার সবকিছু তথ্য বের করার পরে দেখা গেছে যে তার একটা যোগাযোগ ছিল, এবং এটা অর্থের বিনিময়ে রয়ের সাথে একটা আর্থিক লেনদেন ছিল। এই লেনদেনের আপনার উদ্ঘাটন করে তারপরে তার বিরুদ্ধে আপনার বিচার হয়েছে, বিচারের পরে তাকে 7 বছর জেল দেওয়া হচ্ছে। এটা ছাড়া তো আমার মনে হয় না যে আমার নলেজে আর এরকম কোনো ঘটনা আছে কিনা, আমার মনে পড়ে না। একটা সাবজেক্ট আপনাকে আমি জিজ্ঞাসা করি, এই মুহূর্তে যদি ফর এক্সাম্পল তারেক রহমান বলল যে আমি রয়ের অপারেটিভদের বাংলাদেশের যারা আছে এমন 100 জনকে ধরবো, 100 জনকে আইনের আওতায় আনবো, এবং যখন গ্রেফতার করা হলো বিচার বিভাগ তাকে জানালো যে সংবিধানে অথবা আইনের মধ্যে এমন কোন ধারা নাই স্পেসিফিক গুপ্তচর বৃত্তির জন্য, এদেরকে বিচার করার কোন ধারা আমাদের কাছে নাই। এই কথাটা আপনি এর আগে আপনার টক শোতে বলেছেন যে আসলে আমাদের দেশে যেহেতু গুপ্তচর বৃত্তির কারণে কোনো আইন নাই, গুপ্তচর বৃত্তির এগেনস্টে কোনো আইন নাই, বা তাকে বিচার আইন নাই, বা কোনো আইনের কোনো ধারা সন্নিবেশিত নাই, তাহলে আমরা এটা কি জরুরি কিনা? এবং সেদিন কিন্তু আমরা একমত হয়েছিলাম যে এই আইনটা অবশ্যই জরুরি, যে জাতীয় নিরাপত্তার জন্য ইট ইজ এ মাস্ট। এবং এই আইনটা দেখেন, নিরাপত্তা আইন এখন কিভাবে হইতে পারে, মানে একটা হলো যে আপনার আইনটা কিভাবে হয়, একজন সংসদ সদস্য একটা বিল আনে, সেটা সরকারি দলীয় হোক আর বেসরকারি দলীয় হোক, বিল আনার পরে এটা বিল আকারে যখন উপস্থাপন হয়, তখন সংসদ এটা যদি মনে করে এটা একটা গুরুত্বপূর্ণ বিল, এটা আলোচনা করা উচিত, তাহলে আলোচনায় যায়, তারপর এটা ভোট করে তারা আইনে পরিণত হয়। এখন যদি মনে করেন যে এইরকম যদি আইন প্রণেতা কেউ না থাকে, যে সে দেশের তথ্য বাইরে পাচার করা একটা গুরুতর অপরাধ, এবং এটা অবশ্যই বিচারে
আনা উচিত, এবং এটার জন্য যদি কোনো আইন না থাকে সেটা আইন প্রণয়ন করা উচিত। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে যে সুমোটো আইন, যদি হাইকোর্ট বা জজ কোর্ট এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হয় যে এরকম একটা ঘটে, তাহলে সে একটা অ্যাডভাইজারি নোট পাঠাইতে পারে সংসদ আইন মন্ত্রণালয়ের কাছে যে এই ধরনের আইন নাই, আমরা বিচার এই ধরনের অপরাধীকে বিচারের জন্য কোনো আইন পাচ্ছি না, এটা আইন প্রণয়ন করা উচিত। আরেকটা হচ্ছে মানে বিচারক নিজেই এটা উদ্যোগী হয়ে এটার ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করেন, এবং গ্রহণ করে উনি যদি আইন থেকে আইন বিচার না হলে উনি উনি ওনার মাধ্যমে, ওনার বিচার বিভাগের মাধ্যমে এটা আইন প্রণয়নকারী সংসদে চলে যেতে পারে এটা আইন প্রণয়নের জন্য। তো এই সিস্টেমটা যদি আপনার চালু থাকে, এবং এটা চালু থাকবে কখন, যখন আপনি এরকম একটা, আপনি যেটা বলছিলেন যে সেক্রেটারিয়েটে যতক্ষণ এখন একটা আইন আসে, সেই আইনের মধ্যে যদি কোন রকম, প্রথম কথা হলো সুপ্রিম কোর্ট আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তারা এটা আইন থেকে কোথায় ব্যবহার হবে, কোথায় ব্যবহার হতে পারে বা পারে না, সেটা তারা যাচাই করে। আর যদি কোনো ফাঁক থাকে, যদিও এটার কাজ কিন্তু আইন মন্ত্রণালয়, যে একটা আইন প্রণয়নের আগে তারা এটাকে বিশ্লেষণ, এই আইনটা যেখানে যেখানে প্রয়োগ হবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে কিন্তু আইনের ড্রাফটটা কিন্তু সংসদে যায় পাশের জন্য। তো আমার কথা হচ্ছে যে এই প্রসেসটা তো দুই জায়গায় হতে পারে, একটা আইন মন্ত্রণালয় হতে পারে, একটা বিচার বিভাগও হতে পারে। বিচার বিভাগের কোথায়? এই সেক্রেটারিয়েট, যেখানে একটা রিসার্চ সেল থাকতে পারে এই আইনগুলি নিয়ে ব্যাখ্যা করার জন্য, সংবিধান এবং আইন, যে আইনই আসুক না কেন সেটাকে রিফাইন করার জন্য। এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এটার একটা পার্শিয়াল কাজ কিন্তু সেই ছিল আপার হাউসের। আইন যখন যাবে উপরে, আপার হাউসের কাজ হলো এটাকে রিফাইন করা, এবং করে তারা লোয়ার হাউসে আবার পাঠিয়ে দিবে যে আপনি এটাকে আবার ঠিক করে আপনি রেডি করেন। তো আমাদের যদি আমাদের যদি এই প্রসেসটা, এই যে প্রসেস অফ রেকটিফাইং দ্য লেজিসলেশন, এটাই যদি না থাকে, তাহলে আমরা আসলে আর কত কাল বলেন, এটা 2026, ওকে, এই 2026 সালে বা এই 2020 দশকে, মানে আমি বলি আপনাকে 94 সালে আমরা গণতন্ত্র, মানে সত্যিকার অর্থে আমরা যদি বলি গণতন্ত্রের পথে হাঁটা শুরু করছি 91 সাল থেকে, আমি বাকি সব বাদ দিলাম। আর ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে 97 সালে। আমি একটু বলি, তারা যে সংবিধান প্রণয়ন করেছে, এবং তারা কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় চলছে, তাদের কিন্তু গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয়নি। 97 থেকে 26 এই 25 বছর কিন্তু তারা মোটামুটি খুবই সুষ্ঠুভাবে, তারা এই 20 বছর তারা কিন্তু তাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে। আর আমরা কি করলাম বলেন? জিয়া ভাই, আমরা সেই তিমিরেই আটকে আছি। জিয়া ভাই, আপনি কি জানেন আজকের যদি বাংলাদেশে স্পিওনাজ দায়ে কেউ যদি অ্যারেস্ট করে, তাদেরকে দুইটা সেকশনে, দুইটা অর্ডিন্যান্সে তাদেরকে বিচার করে। দুইটা অর্ডিন্যান্স কি জানেন? আপনি এবং হাসিন ভাই দুইজনে আকাশ থেকে, ভাই আপনারা দুইজনে আকাশ থেকে পড়বেন। একটা হইছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923, আর একটা হইছে এনিমি এজেন্ট অর্ডিন্যান্স 1943। এই লগুলো কাদের এগেনস্টে তৈরি করা হয়েছে জানেন? ব্রিটিশরা যখন ইন্ডিয়া রুল করছে, ভারতকে যারা স্বাধীন করতে চাইছে, ব্রিটিশদের যারা তারাইতে চাইছে, তাদের বিরুদ্ধে। হাসিন ভাই, অর্থাৎ দেশের প্রকৃত স্বাধীনতা যারা চাইছে তাদের এগেনস্টে যেই আইন তৈরি করছিল ব্রিটিশরা, সেই আইন তো ইউজ করা হইতেছে বাংলাদেশে। ভাই আমার একটু বলেন, স্বাধীনতার সময় থেকে আমরা স্বাধীনতার আগে থেকে রয়ের চক্করে, আজকে এই যে আপনি বলতেছে রয়ের ব্যাপারটা, মানে গুপ্তচর বৃত্তি কারা করে? কৃষক শ্রমিক এরা করে না, সব সম্ভ্রান্ত একদম চাকরিজীবী সরকারি লোকজন এমনি করে, তারাই তো বাধা, তারাই তো এই কাজ করে। বাংলাদেশ ব্যাংক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, এই যে গুপ্তচর কাজগুলো তারাই করে, আইন তো তারা করতে দিবে না। এটা বাট আমি মনে করি এটা করা উচিত। হাসিন ভাই, আরেকটা কথা, আমি আপনারে এবং ব্রিগেডিয়ার জিয়ারে যদি একটু দোষ দেই, আপনাদের দুইজনের উপরে আমি একটু দায় দেই। আপনারা প্রত্যেক সপ্তাহে একটা দুইটা টক শো করেন, 5টা টক শো করেন। কোন জায়গায় গিয়ে টক শো হোস্ট অথবা এনটিটিকে আপনারা কি বলেন যে আপনারা ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলো টানেন না কেন, এই সাবজেক্ট গুলো আপনারা আনেন না কেন? এবং আরো একটা কথা, কনভারসেশনের মধ্যে আপনারা এই লাইনটা ঢুকে দেন না কেন? সেই ধরনের আইন দরকার, বাংলাদেশে এই কাজটা করা দরকার, আপনারা বলেন না কেন? হাসিন ভাই,
নাকি এইটা বললে পরবর্তী সময় আর ছাত্রদের ডাকবে না? আপনার এখানে যেই যেই মানে সেটা যে লেভেলে কথা হয় অন্যরা সেই লেভেলে যায় না, ওগুলোর বিষয়গুলি আলাদা। এই মনে করেন কেন এই হলো শহরের মধ্যে কেন এইসব জিনিস, রাষ্ট্রের ব্যাপারে তারও জ্ঞান থাকতে হবে, সংবিধানের সাথে জ্ঞান থাকতে হবে। আমার দেশে তো থাকলে হবে না, উন্নত দেশে থাকতে হবে, অনেক জ্ঞানের ব্যাপার আছে। আপনি অনেকে দেখবেন আমাদের দেশে সেদিকে বলা হচ্ছিল এত হুজুর ধর্মীয় নেতা জিও পলিটিক্স কেউ জানে না, কেমন দেশ চলবে জানে না। আজকে ওই পশ্চিমবঙ্গের সমস্যা আমাদের